বিএনপিকে ক্ষমতায় চায় 34.7% ভোটার, জামায়াতকে 33.6। আইসিসি ভারতের কথায় উঠবোস না করলে বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলতে দেবে আসিফ নজরুল। সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান। জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল পরশুর মধ্যে, বললেন জামায়াত আমির। বিজয় আমাদের হয়েই গেছে 12 ফেব্রুয়ারি, শুধু আনুষ্ঠানিকতা, বললেন নূর। রেড লাইন অতিক্রম করছে ইরান, শক্তিশালী পদক্ষেপের হুমকি ট্রাম্পের। প্রথম দেশ হিসেবে ইলন মাস্কের স্টারলিংক অচল করে দিল ইরান। বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় 34.7% ভোটার আর জামায়াতকে 33.6%। দেশের অন্যতম প্রধান এই দুই রাজনৈতিক দলের জনসমর্থনের ব্যবধান মাত্র 1.1%। এমন তথ্য প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি পরিচালিত এক প্রাক নির্বাচনী জরিপে। 21 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হওয়া এই জরিপের তথ্য অনুযায়ী জাতীয় নাগরিক পার্টিকে 7.1%, ইসলামী আন্দোলন বাংলাদেশকে 3.1% এবং অন্যান্য দলকে 4.5% ভোটার সমর্থন দেবেন। তবে জরিপে অংশ নেওয়া 17% ভোটার এখনও সিদ্ধান্তহীন, যা নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। সিদ্ধান্তহীন ভোটারদের প্রবণতা হিসাব করলে বিএনপির সম্ভাব্য সমর্থন দাঁড়ায় 43.2% এবং জামায়াতের সমর্থন 40.8%। জরিপটিতে বাংলাদেশের 64 জেলার 295টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত মোট 22,174 জন নিবন্ধিত ভোটার অংশগ্রহণ করেন। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয় এবং ভারতের কথায় উঠবোস না করে, তবে অবশ্যই বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না, এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানান, সম্প্রতি ভারতে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির 3 কারণ দেখিয়ে বিসিবিকে চিঠি দিয়েছে আইসিসির নিরাপত্তা বিভাগ। এতে বলা হয়েছে, দলে মুস্তাফিজ থাকলে বাংলাদেশ সমর্থকেরা দলের জার্সি পরে ভারতে ঘোরাঘুরি করলে এবং বাংলাদেশে জাতীয় নির্বাচনের সময়সূচি এগিয়ে আসতে থাকলে ভারতে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। এ নিয়ে উপদেষ্টা বলেন, এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না। ক্ষোভ প্রকাশ করে আসিফ নজরুল আরো বলেন, ভারতে এখন যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি এবং বাংলাদেশ বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে, এতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে। সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। এমন তথ্য নিশ্চিত করে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 22 জানুয়ারি প্রথমে তিনি সিলেট শহরে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এবং খাদিমনগরে হযরত শাহ পরান রাদিয়াল্লাহু আনহু এর মাজার জিয়ারত করবেন। এই জিয়ারতের মধ্য দিয়ে চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। বাবা জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে তারেক রহমানও মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করতে যাচ্ছেন। এই উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিলেট জেলা বিএনপি এবং মহানগর বিএনপি। আগামীকাল বা পরশুর মধ্যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। আসন সমঝোতার ঘোষণার দিনক্ষণ জানতে চাইলে তিনি বলেন, আপনারা আগামীকালের ভেতরে দাওয়াত পাবেন, না হলে পরশু। সবার সামনে আমরা একসঙ্গে আসব। শফিকুর রহমান বলেন, বৈঠকে লেভেল প্লেয়িং ফিল্ডে চ্যালেঞ্জ রয়েছে কিনা তা জানার চেষ্টা করা হয়েছে। তিনি জানান, সমস্যা আছে, তবে তা আগে নির্বাচন কমিশনের কাছে জানানো হবে, কারণ সমাধান দেওয়ার দায়িত্ব সরকারের। বিজয় আমাদের হয়েই গেছে 12 ফেব্রুয়ারি, শুধু আনুষ্ঠানিকতা হবে, এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। সম্প্রতি পটুয়াখালীর দশমিনা উপজেলার এক মাহফিলে তিনি বলেন, আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের নিয়েই কাজ করতে চাই। পাশাপাশি ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে বিএনপি, গণ অধিকার পরিষদ, আওয়ামী লীগ, জামায়াত সহ সব রাজনৈতিক এবং ইসলামী দলের মানুষের একসঙ্গে অংশগ্রহণ নিশ্চিত করাকে নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি। দশমিনা ও গলাচিপা আসনের প্রার্থী নুরুল হক নূর আরো বলেন, ওয়াজ মাহফিল এবং দোয়া মাহফিলে অংশ নেওয়া আমাদের সংস্কৃতি এবং বৈচিত্র্যের অংশ। তার ভাষ্য, কাউকে গায়ের জোরে বাধা দেয়া, হামলা চালানো কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করার রাজনীতি আমরা করি না। ইরান বিক্ষোভকারীদের দমনে রেড লাইন পার করলে শক্তিশালী সামরিক বিকল্প বিবেচনা করা হবে, এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ইরান বিক্ষোভকারীদের হত্যা করে যুক্তরাষ্ট্রের ঘোষিত রেড লাইন অতিক্রম করেছে বলে মনে হচ্ছে। তিনি আরো বলেন, ইরানের পরিস্থিতি মনিটর করা হচ্ছে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লেখেন, ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অস্থিরতার জন্য বিদেশি শক্তিকে দায়ী করছেন এবং জনগণকে জাতীয় প্রতিরোধ মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানান। প্রথম দেশ হিসেবে স্টারলিংক ইন্টারনেট কার্যত বন্ধ করে দিল ইরান। দেশটিতে ইন্টারনেট ব্ল্যাক আউটের সময় ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করার
চেষ্টা ব্যর্থ হয়েছে। ইরান ওয়ারের তথ্য অনুযায়ী দেশে থাকা হাজার হাজার স্টারলিংক ইউনিটের প্রায় 80% সেবা ব্যাহত হচ্ছে। জিপিএস সিগন্যালের সমস্যার কারণে কিছু এলাকায় সম্পূর্ণ ব্ল্যাকআউট দেখা দিয়েছে। প্রযুক্তিবিদরা বলছেন, ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে স্যাটেলাইট সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের স্টারলিংক ইন্টারনেটের কার্যক্রম রুদ্ধ হয়ে গেছে। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ইন্টারনেট শাটডাউন দেশের অর্থনীতিতে প্রতি ঘন্টায় লাখ লাখ ডলারের ক্ষতি করছে।